রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন, নির্বাচন বানচালে আওয়ামী লীগের অপচেষ্টা, অভিযোগ প্রেস সচিবের। লকডাউন ঘিরে শক্ত অবস্থানে সরকার। জুলাই সনদের বাইরে নতুন কিছু মানবে না রাজনৈতিক দলগুলো, হুঁশিয়ারি বিএনপির। পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় জামায়াত, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়, ৮ দলের সমাবেশে জামায়াতের আমির। দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রা, হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়নের সরকারের সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে। রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতায় পরিবর্তনের তাগিদ আইন উপদেষ্টার। এবার বিস্তারিত। রাজধানী ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে পার্কিং করা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় রাত 10টার পর ও ধানমন্ডি 11 এ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডির 27 নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় শেখ ফরহাদ এবং তন্ময় সাহা নামে দুজনকে আটক করে পুলিশ। তারা যুবলীগ নেতা বলে পুলিশ জানিয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই হবে জাতীয় সংসদ নির্বাচন। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। গতকাল সকালে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। নাশকতা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালকে লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য সতর্কতা হিসেবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সহজে তাদের জামিন না দেওয়ার অনুরোধ জানান। উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢুকতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের এইগুলি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে থাকা বিষয়ের বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা রাজনৈতিক দলগুলো মানবে না। সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর ধরে আলোচনা হয়। তারপর কতগুলো বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়। তবে এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং
ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় নির্বাচন না হলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। গতকাল তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে কে বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পলাতক শেখ হাসিনার লকডাউন ঘোষণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নয়াদিল্লি থেকে কেন, সাহস থাকলে দেশে এসে বেগম খালেদা জিয়ার মতো কারাভোগ করে রাজনীতির মাঠে এসে দাঁড়ান, তখন বোঝা যাবে আওয়ামী লীগ কতটা জনগণের দল। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘ ৯ মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে যা স্বাক্ষর করানো হয়েছে তার বাইরে যে কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করা হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। বিএনপির মহাসচিব জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর কথা সমালোচনা করে বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে দলটি। আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এদিকে আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে হামলা করেছে, বিএনপি সে পথে হাঁটতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন বিএনপি প্রতিশোধ চায় না, চায় শান্তি, সমৃদ্ধ ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই তারা এগুতে চান বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই তার ক্ষমা চাওয়া উচিত। আগামী ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জুলাই সনদে সইয়ের পর নতুন কিছু চাপিয়ে দেওয়ার নামে যদি ভিন্ন উপায়ে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তাদের বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় বিএনপির অন্যান্য নেতারা বলেন, এক এক সময় এক এক দাবি তুলে নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা চলছে। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। এই নগর ভবন তখন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। এখানেই দায়িত্ব পালন করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের প্রিয় খোকা ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের আয়োজন করে এই নগর ভবনে। বাবার স্মৃতি বিজড়িত নগর ভবনের এই আয়োজনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাবার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় রাজনীতির আগামীর পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির অন্য নেতারাও। সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন দৃশ্যমান শত্রু, এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করছে। সাদেক হোসেন খোকার সত্যি প্রয়োজন ছিল ঢাকা নগরকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সাদেক হোসেন খোকা ছিল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার। এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি, মিথ্যা, পিয়ার, এটা সেটা বলে তারা সময়কে মনের চেষ্টা করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন কর্মী দরদি এক নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন,
যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, যারা জনাব তারেক রহমানের সহকর্মী, তাদের সবার কাছে আমার অনুরোধ, গণতন্ত্র এবং 24-এর লড়াইয়ের যে বিজয়, এর বিরুদ্ধে যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী সরকারের প্রধান ও তাদের দোসরদের বিচার নিয়ে কোনো মায়াকান্নার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন ছাড়া 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো পথ থাকবে না। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার 8 দলের ভাষা বুঝতে ব্যর্থ হলে যে ভাষা ব্যবহার করলে বুঝবে ঠিক সেই ভাষাই ব্যবহার করা হবে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে জামাত ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে দলীয় প্রতীক ও নানা ফেস্টুন নিয়ে পল্টন মোড়ে জমা হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পল্টন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গোড়াপত্য? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন হবে অবৈধ। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগুজে নয় আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চায় মানুষ। দাবি আদায় না হলে আগামীতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ে বড় সংস্কারের পরও কারো চোখে পড়ে না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বদল না হলে বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সারাদিনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক সেই দলিলে গেল 17 অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করে 25টি রাজনৈতিক দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন ঘটা করে স্বাক্ষর হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জট এখনো খোলেনি। গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে সরকারের বেঁধে দেয়া 7 দিন সময়ও শেষ হয়েছে গেল সোমবার। সব প্রক্রিয়া বন্ধ হওয়ায় এখন সরকারই জানাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত।
দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধনী প্রস্তাব নিয়ে এই মতবিনিময়ে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে ৭০ থেকে ৮০% প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে। অন্য সংস্কার প্রশ্নের বিতর্কের জবাবে তিনি বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো এটা ভালো বার্তা পায় না। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। ভবিষ্যতের নির্বাচিত সরকার যেন চলমান সংস্কারগুলো আরও শক্ত অবস্থানে নিয়ে যান সেই প্রত্যাশা করেন ডক্টর আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্র সহ সকল পক্ষ। 20 নভেম্বর এ বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ত্রয়োদশ নয় পরবর্তী নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে ৫ম সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়ের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে 2024 অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ। সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে, যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। আগামী 20 নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম, খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। আদালতকে বোঝানোর চেষ্টা করেছি তিনি একজন বিচারপতি হিসেবে তিনি বিশ্লেষণ করবেন আইনগতভাবে সেটি বৈধ হয়েছে কিনা। এই বৈধ
ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন, যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায়ে গাইডলাইন চেয়েছেন বদিল আলম মজুমদারের আইনজীবী। সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। যদিও রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যম সব সময় দোষ চাপানোর চেষ্টা করে। এসব বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না বলে দাবি জানান। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কিছু বলেনি। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে সরকার জবাব দেবে। মার্কিন থিঙ্ক টুয়াইস অ্যাক্ট সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা। তাহলে এটার ব্যাপারে আমি কি উত্তর দেব? না, এই হামলার বিষয়ে ইন্ডিয়ান বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের কে বলা হয়েছে যে বাংলাদেশের এটা তো যদি যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। এটা নিয়ে আমরা কথা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত আরও 36 জন। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহতের পরদিনই গতকাল পাকিস্তানের রাজধানীতে এই বোমা হামলা হলো। পুলিশ জানিয়েছে, আদালতে প্রবেশ মুখে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1:15টার দিকে আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। সে সময় মামলা সংক্রান্ত কাজে আসা বিপুল সংখ্যক মানুষ ও দর্শনার্থীর ভিড় ছিল আদালতের ভেতর ও বাইরে। পুলিশ জানায়, হামলাকারী আদালতে ঢোকার জন্য প্রায় 12 মিনিট বাইরে দাঁড়িয়েছিল, তবে পুলিশের গাড়ি থাকায় সে ব্যর্থ হয়। পরে আদালতের গেটে পুলিশের গাড়ির পাশেই বোমার বিস্ফোরণ ঘটায়। আত্মঘাতী হামলাকারী কে, কেন এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি। এই গোষ্ঠীটিকে আফগান তালেবান সরকার ও ভারত সমর্থন দেয় বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। হামলার পরপরই আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হামলার ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তি নির্দেশ দিয়েছেন তিনি। শুধু টিটিপি নয়, হামলার পেছনে ভারত সমর্থিত বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও সন্দেহ করছে ইসলামাবাদ। সিলেট টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, বলেছেন পেসার হাসান মাহমুদ। তার মতে, ব্যাটিং উইকেট হিসেবে আয়ারল্যান্ডের রান খুব বেশি নয়। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুতই প্রতিপক্ষকে অল আউট করার আশা প্রকাশ করেন এই পেসার। অভিষিক্ত হাসান মুরাদের বোলিংয়ের প্রশংসা করেন তিনি। মানে ভালো একটা পজিশনে আছে এখন। ওদের কালকে শুধু আর্লি ওদের উইকেট নেওয়া যায় সকাল সকাল, বাট আমাদের ব্যাটিং উইকেট হিসেবে রান খুবই বেশি না। আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রান রেট 3 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক থ্রু দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি। স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি, মানে যত দিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদের। সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে, চেষ্টা করতেছি যাতে আর একটু ইমপ্রুভ করা যায়। মুরাদ আমার দেখা মানে খুব ভালো একজন প্লেয়ার, ওর সাথে আমি ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছি, ও চিটাং ডিভিশন হয়ে খেলে সবসময়। তো ওর ডেবিউটা আজকে খুব ভালো হয়েছে, উইকেটও পেয়েছে, ভালো জায়গায় বল করেছে। মানে বাই দ্য টাইম ও আবার নিজেকে মানে সেট করে ফেলবে ইনশাআল্লাহ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে।
রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন, নির্বাচন বানচালে আওয়ামী লীগের অপচেষ্টা, অভিযোগ প্রেস সচিবের। লকডাউন ঘিরে শক্ত অবস্থানে সরকার। জুলাই সনদের বাইরে নতুন কিছু মানবে না রাজনৈতিক দলগুলো, হুঁশিয়ারি বিএনপির। পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় জামায়াত, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়, ৮ দলের সমাবেশে জামায়াতের আমির। দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়নের সরকারের সিদ্ধান্ত, ৩-৪ দিনের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতায় পরিবর্তনের তাগিদ আইন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।